আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে অনড় অবস্থানে বিএনপি। দলটির নীতি নির্ধারকরা বলছেন, বেশিরভাগ রাজনৈতিক দল ডিসেম্বরে নির্বাচনের বিষয়ে একমত হলে দাবি আদায় সহজ হবে। তাই বাম ও ডানপন্থী দলগুলোর সমর্থন আদায়ে প্রচেষ্টা চালাচ্ছে দলটি। এ মাসেই শোনা যাচ্ছে কর্মসূচি নিয়ে মাঠে নামতে যাচ্ছে বিএনপি এবং এই কর্মসূচিকে যুগপৎ আন্দোলনের রূপে দেওয়ার চিন্তাভাবনাও চলছে। অন্যদিকে নির্বাচন ইস্যুতে একেবারে ভিন্ন মেরুতে অবস্থান করছে নতুন রাজনৈতিক দল এনসিপি। নতুন রাজনৈতিক বন্দোবস্তের লক্ষ্য নিয়ে যাত্রা শুরু করা এনসিপি জোর দিচ্ছে সংস্কার, বিচার ও গণপরিষদ নির্বাচনে। সংস্কার ও নির্বাচন ইস্যুতে টানাপোড়েনের এই রাজনীতিতে এই রাজনীতির সংস্কৃতি থেকে নতুন আর কি মিলবে, এই শিরোনামে আজ আলোচনা করব। দর্শক, আমি ফারনাজ জয়ী সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি দেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন দেশ সন্ধ্যা। আজকের আলোচনায় স্টুডিওতে আছেন দুজন সম্মানিত অতিথি। চলুন এ পর্যায়ে পরিচিত হই। আছেন এবিএম মোশাররফ হোসেন, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক বিএনপি। আরও আছেন সারোয়ার তুষার, যুগ্ম আহ্বায়ক জাতীয় নাগরিক পার্টি। দুজনকেই আমন্ত্রণ জানাচ্ছি আজকের আলোচনায়। এবিএম মোশাররফ হোসেন, আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করি। যেমনটি বলছিলাম যে ডিসেম্বরের নির্বাচনের দাবিতে বিএনপি অনড় অবস্থানে আছে। এমন শোনা যাচ্ছে যে এ মাসে আপনারা কর্মসূচি নিয়ে রাজপথে নামতে যাচ্ছেন। আপনাদের মূল উদ্দেশ্যটা আসলে কি, নির্বাচনের দাবি আদায় নাকি সরকারকে চাপে ফেলা? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আমার সহ আলোচক এবং দেশ টিভির দর্শক শ্রোতা। আপনি দেখবেন বিএনপি একটি রাজনৈতিক দল এবং রাজনৈতিক দলটি জনগণের পক্ষে কথা বলবে, এটাই স্বাভাবিক। আপনি যদি সাম্প্রতিক এক জরিপ দেখেন, আমরা দেখেছি একটা জরিপের মধ্যে হয়েছে, এর মধ্যে 67% মানুষ এই মুহূর্তে নির্বাচন চায়। অর্থাৎ জনগণের কণ্ঠটাকে ধারণ করাই কিন্তু রাজনৈতিক দলের মূল কাজ এবং সেই কাজটি বিএনপি করে যাচ্ছে। কারণ বিএনপি একটি বাংলাদেশের মানুষ আপনি দেখেন যে দীর্ঘ 15টি বছর তারা ভোটদান থেকে তারা বঞ্চিত। সুতরাং আগামী দিনে বাংলাদেশটাকে যদি আপনার সঠিক পথে নিতে হয়, তাহলে জনগণকে বুঝতে হবে যে যে সরকারটি ক্ষমতায় আছে সেটা যেন তাদের নির্বাচিত সরকার বা তাদের ভোটের মাধ্যমে নির্বাচিত সরকার, যে কথাটি আমরা বলে যাচ্ছি। কিন্তু আমরা লক্ষ্য করছি যে ইন্টেরিয়াম গভর্নমেন্ট যারা বর্তমান ক্ষমতায় আছে, অধিকাংশ রাজনৈতিক দলের যদি আপনি যদি গণতন্ত্রে বিশ্বাস করেন, তাহলে আপনাকে দেখতে হবে যে অধিকাংশ রাজনৈতিক দলগুলি কি চায়, তাদের ম্যান্ডেটটা কি। অধিকাংশ রাজনৈতিক দল কিন্তু বলছে যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন। সুতরাং আপনি যদি গণতন্ত্র বিশ্বাস করেন, যে গণতন্ত্রের জন্য আমরা দীর্ঘদিন সংগ্রাম করেছি, যুদ্ধ করেছি, অসংখ্য সহযোদ্ধাকে হারিয়েছি, বিশেষ করে 5ই আগস্ট প্রায় 2000 লোককে আমরা হারিয়েছি, সেখানে যদি আপনি সংস্কার আমরা অবশ্যই চাই। আপনি দেখবেন বিএনপি এবং আমি মনে হয় অনলি ওয়ান পার্টি বাংলাদেশে যে একমাত্র দল যে প্রতিটি সংস্কারের জন্য তারা কিন্তু আলাদা আলাদা প্রস্তাবনা দিয়েছে। যেমন আপনার 6টি কমিশন হয়েছে, সেখানে আপনি দেখবেন প্রতিটি কমিশনের বিএনপিকে মতামত সেভাবে লিখিত তারা দিয়েছে। আমরা 2 বছর আগে থেকে, অর্থাৎ 2023-এর জুলাই থেকে আমরা কিন্তু 31 দফা একটা কর্মসূচি নিয়ে মাঠে মেরেছি, যেটাকে রাষ্ট্র মেরামতের আমরা 31 দফা বলি। সুতরাং বিএনপি সংস্কার একটা ন্যারেটিভ তৈরি করা হচ্ছে সারা বাংলাদেশে, বিএনপি সংস্কার চায়, নির্বাচন চায়। অথচ সুনির্দিষ্টভাবে কোন কোন খাতে সংস্কার বিএনপি করতে চায় তার কিন্তু তারা কর্মপন্থা ইতিমধ্যে উদ্ভাবন করেছে। সুতরাং একটি মহল খুব পরিকল্পিতভাবে বিএনপিকে একটা কাঠগড়ায় দাঁড় করাতে চাচ্ছে। বিষয়টি কি এমন, বিএনপি সংস্কার চায়, সেই সংস্কার নিজেরাই করতে চায় না? এখানে আমরা বলছি যেটা একটা যৌক্তিক, একটা দেখেন এই সরকার বলে রাজনৈতিক দলগুলিও একটা শব্দ ব্যবহার করে যৌক্তিক। যৌক্তিকটা কি, এটা কোনো ডেফিনেশন আছে এটার? অথবা মাননীয় প্রধান উপদেষ্টা বলেছে যে স্বল্প যদি চান তাহলে ডিসেম্বর, আর যদি বৃহত্তর পরিসর তাহলে জুন। তা আমরা তো বারবার বলেছি স্বল্পের সংজ্ঞাটা কি, অথবা বৃহত্তর পরিবেশের সংজ্ঞাটি। যৌক্তিক সময়ের কথা আপনারাও বলেছেন। হ্যাঁ, যৌক্তিক যেমন আমরা বলি একটা নির্বাচন যদি আপনি করতে হয় তাহলে বেসিক্যালি 2টা জিনিস দরকার। একটা হলো নির্বাচন কমিশনের সংস্কার করে যেই সংকটগুলি আছে সেগুলিকে সমাধান করে এগিয়ে যাওয়া, আরেকটা হলো যে নির্বাচনের সবচেয়ে ইম্পর্টেন্ট ফ্যাক্টর কাজ করে প্রশাসন। সেই প্রশাসনকে আপনি কিভাবে দেখতে চান? এই 2টা ফ্যাক্টর যদি বাংলাদেশে কাজ করে তাহলে অবাধ, সুস্থ, নিরপেক্ষ নির্বাচন বাংলাদেশে সম্ভব। বিএনপি সেই দিকে। আর অন্যান্য সংস্কার কিন্তু একটা দীর্ঘমেয়াদী। যখন এখানে নতুন রাজনৈতিক দল এনসিপির একজন নেতা এখানে উপস্থিত, ওনারা বলছে যতদিন নির্বাচন না হবে ততদিন হবে। এখন নির্বাচনে আপনি কি জোর করে কাউকে রায় দিয়ে দেবেন? নির্বাচন এটা তত্ত্ব উপাত্ত বিচারের ব্যাপার, যুক্তিতর্কের বিষয়। আপনি কি ডকুমেন্টস উপস্থাপন করছেন তার উপর ব্যাপার। আপনাকে জোর করে কাউকে তো আপনি সাজা দিয়ে দিতে পারেন। বিচারের কথা বলছেন। হ্যাঁ, বিচার। সুতরাং এটা একটা বিচারিক প্রক্রিয়া আছে এবং সেই প্রক্রিয়াগুলি আপনাকে মেনটেন করতে হবে। এখন আপনি যদি বলেন যে বিচার না হওয়া পর্যন্ত নির্বাচন হবে না, তাহলে আমরা কি অনন্তকাল অপেক্ষা করব? বা বাংলাদেশের মানুষ কি অনন্তকাল অপেক্ষা করবে? এইগুলি হলো নতুন যে রাজনৈতিক দলটি হয়েছে।
তাদের দেখুন এখন তারা অনেকটা এখনো প্রস্তুত হতে পারেনি। কারণ আপনাদের একজন নেতাই বলেছে যে ওদের হাতের ওদের কলমের সংস্কার আমরা মানবো না, আমরা কারেকশন করব। এখানে সংস্কার তো বলতে আপনি বিএনপি যদি একা চায় আপনি কি মেনে নেবে কেউ? এটা হলো সম্মিলিত সিদ্ধান্তের ভিত্তিতে এইটা হবে। এখন যদি এনসিপি বলে অথবা বিএনপি বলে অথবা জামাত বলে যে আমরা এইটা চাই, সেটা কি হবে? মানে আপনি যদি ডেমোক্রেসিতে বিশ্বাস করেন সকল মতের ভিত্তিতে যে ফলাফলটা আসবে সেইটাকে আপনি সংস্কৃতি হিসেবে আপনাকে বিএনপি বরাবরই বলে এসেছে যে সংস্কারের দায়িত্ব নির্বাচিত সরকারের। নির্বাচিত সরকার এখন আপনাকে একটা কথা, আমরা একটা যুক্তি কিন্তু আমরা বারবার বলে আসছি, আপনি এখন সংস্কার করবেন, এটা আইনে পরিণত করবে কে? নেক্সট পার্লামেন্ট, জাতীয় সংসদ। জাতীয় সংসদ যদি পাস না করে এই সংস্কার কি কোনো মূল্য আছে? যার জন্য আমরা বারবার বলেছি রাজনৈতিক দলগুলিকে আপনাকে আস্থায় আনতে হবে, বিশেষ করে ইন্টিরিয়াম গভর্নমেন্টকে। কিন্তু জনাব এবিএম মোশাররফ হোসেন, গণ অভ্যুত্থানকে আইন মেনে হয়েছে কিংবা সংবিধান মেনে হয়েছে? এখন তো আপনার সংবিধান মেনেই হচ্ছে। আপনি তো সেটা গণ অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা অথবা গণ অভ্যুত্থানের যে স্পিরিটটা ছিল আপনি সেটা তো সেটাকে ধরে তো আপনি অগ্রসর হন নাই। আপনি তো 5 তারিখের পর আপনি যদি সংবিধানকে স্থগিত করতেন, আপনি একটি জাতীয় গভর্নমেন্ট বা বিপ্লবী গভর্নমেন্ট করতেন, তাহলে বলতেন আমি সংবিধান মানি না। আপনি কিন্তু সংবিধান মেনেই তো আপনি শপথ নিয়েছেন, সংবিধান মেনেই তো এখন রাষ্ট্র পরিচালিত হচ্ছে। সুতরাং আপনার দৃষ্টিভঙ্গির ক্ষেত্রে আপনি কোন দৃষ্টিভঙ্গি অ্যাকসেপ্ট করেছেন সেটা কিন্তু ইম্পর্টেন্ট ব্যাপার। আপনি তো কনস্টিটিউশনাল ওয়ে তো দেশ এখন চলছে, তা আপনি এখন কিভাবে বলেন যে হ্যাঁ আপনার সংবিধান মেনে গণ অভ্যুত্থান, এটা তো আমরা বিশ্বাস করি, স্বীকার করি। কারণ আইনের কাঠামোর মধ্যে তো আর কোনো একটা গভর্নমেন্টকে ফেলে দেওয়া যায় না, তাকে আন্দোলনের মাধ্যমে বিদ্রোহের মাধ্যমে, এবং সেইটাও কিন্তু একটা জনরায়, আপনাকে এইটাও কিন্তু অস্বীকার করতে পারবেন না যে সেইটাও কিন্তু জনরায়। কারণ রাজনৈতিক দলগুলি কিন্তু যখন একটা সরকারের প্রতি অনাস্থা দেয় সেটাও কিন্তু কনস্টিটিউশনাল একটা রাইট। তো সুতরাং আপনাকে যে আইন মেনে হয় নাই সেটাও না, কারণ একটা সরকার যখন জনগণকে বুঝতে না পারে তখন সেই সরকারের বিরুদ্ধে আন্দোলন করাও কিন্তু আইনসঙ্গত একটি বিষয়। সেটাই তো হয়েছে বাংলাদেশে 5 তারিখ। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। সারওয়ার তুষার, বিএনপি যেমনটি বলছে যে এই মুহূর্তে বেশিরভাগ মানুষ নির্বাচন চাইছে এবং জনগণের কণ্ঠকেই বিএনপি ধারণ করার চেষ্টা করছে। আপনার একটি বক্তব্যকে আমি উদ্ধৃতি করছি, সংস্কার ছাড়া নির্বাচন চাওয়া ফ্যাসিবাদের অংশ, ব্যাখ্যাটা জানতে চাই। আপনাকে ধন্যবাদ এবং ভাইকে শুভেচ্ছা, যদিও ঈদের অনেক দিন হয়ে গেছে তো ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। সংস্কার ছাড়া নির্বাচন চাওয়াটা ফ্যাসিবাদের অংশ এই কারণে যে বাংলাদেশে একটা সাংবিধানিকভাবে একটা স্বৈরতান্ত্রিক কাঠামো সবসময় বিরাজ করেছে, তার মধ্য দিয়েই এখানে নির্বাচন কখনো কখনো এসেছে, কিন্তু সেই নির্বাচনী ব্যবস্থাটাকে আমরা নিরঙ্কুশ করতে পারি নাই। আপনি দেখেছেন বারবার এটা হোঁচট খেয়েছে। 95 সালে প্রথমবারে একটা প্রশ্নবিদ্ধ নির্বাচন হলো, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হওয়ার কথা ছিল, সেটা বিএনপি করলো না, তারপর আন্দোলনের কারণে পরে আবার মানতে বাধ্য হলো। আবার 2001 থেকে 6 যখন বিএনপি ক্ষমতায় আসলো তখন তারা বিচারপতির নিজেদের পছন্দের বিচারপতিকে তত্ত্বাবধায়ক সরকারে বসানোর জন্য একজন বিচারপতিকে বসানোর জন্য একটা সংশোধনী করেছে তারা সংবিধানের। তারপর সেটার কারণে দেশে লগি বৈঠা আওয়ামী লীগ আন্দোলন করলো এবং তাণ্ডব করলো, আন্দোলনের নামে তাণ্ডব করলো, লগি বৈঠা হলো, তারপর 1/11। তার মানে আপনি 90 সালের পর থেকে নির্বাচনী ব্যবস্থাটাও এখানে নিরঙ্কুশ না। এবং এটাও দেখা গেছে বাংলাদেশে বারবার নির্বাচিত সরকারের হাত ধরেই অনির্বাচিত সরকার আসে। এই প্রশ্নটা আমি বারবার করছি, এই প্রশ্নের উত্তর কিন্তু কেউ কনভিন্সিংলি দিতে পারে না যে রহস্যটা কি। নির্বাচিত সরকারের হাত ধরেই এখানে বাকশাল এসেছে, নির্বাচিত সরকারের হাত ধরেই এখানে 95 সালের প্রশ্নবিদ্ধ সরকার এসেছে, নির্বাচিত সরকারের হাত ধরেই এখানে 1/11 এসছে, নির্বাচিত সরকারের হাত ধরেই এখানে এই যে আওয়ামী লীগের গত 13 বছরের ফ্যাসিবাদী সরকার এসেছে বা ছিল। তার মানে হচ্ছে এখানে আমরা বলেছি যে এটা আমরা শুধু বলি নাই, এটা এমনকি এই যে কমিশন, সংবিধান সংস্কার কমিশন সহ অসংখ্য, ইভেন আকবর আলী খান পর্যন্ত, ওনার মতো একজন বিশিষ্ট তাত্ত্বিক, তিনি পর্যন্ত বলে গেছেন যে বাংলাদেশের সংবিধানের মধ্যে, রাষ্ট্র কাঠামোর মধ্যে একটা স্বৈরতন্ত্রের বীজ আছে যেটা 72 সংবিধান করেছে। এই ব্যবস্থার অধীনে নির্বাচন করার মধ্য দিয়ে আপনি যেটা সর্বোচ্চ করতে পারেন সেটা হচ্ছে, সেটাকে বলা যাবে নির্বাচনী স্বৈরতন্ত্র। এটা গণতান্ত্রিক ব্যবস্থা না। আমরা বলেছি যে গণতান্ত্রিক ব্যবস্থার অধীনে নির্বাচন হতে হবে, সেটাই রাষ্ট্র সংস্কার। সুতরাং এখন যদি আপনি সংস্কার না করেন, সংস্কার না করে যদি নির্বাচনটাকে চাপিয়ে দেন, যেটা বিএনপি বলছে আন্দোলন করবে 5 তারিখের আগের মতো, যখন আপনি বলেন যে 5 আগস্টের আগের মতো করে আন্দোলন করবো, তো 5 আগস্টের আগের আন্দোলন তো বিএনপির আন্দোলনের ফলাফল কি হয়েছে আমরা তো জানি, আমরা তো সেই আন্দোলনের অংশ নিয়েছি। কিন্তু সারওয়ার তুষার, আমি এই বিষয়টা আপনাকে থামাতে চাই এবং বুঝতে চাই, আপনি বলছিলেন নির্বাচন চাপিয়ে দেওয়ার কথা। নির্বাচন আসলে বিএনপি কিভাবে চাপিয়ে দিচ্ছে? বিএনপি তো অন্য কোনো উপায় অবলম্বন করে ক্ষমতায় যেতে চাইছে না, বিএনপি তো নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতায় যেতে চাইছে। চাপিয়ে মানে হচ্ছে আপনি যদি জনগণের আকাঙ্ক্ষার বিরুদ্ধে সংস্কার কার্যক্রমগুলো শেষ না করেই যদি বলেন যে ডিসেম্বরেই নির্বাচন দিতে হবে, আদারওয়াইজ আমরা আন্দোলনে যাব, এটা হলো নির্বাচন চাপিয়ে দেওয়া। নির্বাচন তো বাংলাদেশে হবে, আমরা কি বলেছি, এবং ভাই কিন্তু আমাদেরকে একটু মিসকোট করলেন যে বিচার হওয়ার আগ পর্যন্ত নির্বাচন হবে না। আমরা এটা না, সার্জিস তো দলের বক্তব্য না। আপনি তো আমরা এখন তাহলে বলতে পারি যে মির্জা আব্বাস সাহেব যে বললেন যে ওদের হাতের সংস্কার আমরা করবো না, আমরা এটা কারেকশন করে দেবো আগামী সংসদে, এটা কি বিএনপির অবস্থান?
ভাই কিন্তু বলবেন যে না এটা বিএনপির অবস্থান না। একই কথা সার্জিসের ব্যাপারে আমরা বলবো, এটা তার তিনি এটা যেভাবে বুঝেছেন সেভাবে বলেছেন। আমরা আমাদের অবস্থানে বলেছি যে বিচারের একটা দৃশ্যমান অগ্রগতি আমরা দেখতে চাই এবং বিচারটা একটা ধারাবাহিক প্রক্রিয়া, এটা পৃথিবীর যে কেউ বুঝবে, শিশুও বুঝবে। কিন্তু আমরা বলেছি যে আপনি বিচার এবং সংস্কারের মধ্য দিয়ে যে টাইম ফ্রেম এই গভর্নমেন্টের পক্ষ থেকে এসছে সেটা আমরা দেখতে চাইবো যে এই টাইম ফ্রেমের মধ্যে এই কার্যক্রমগুলো হচ্ছে কিনা, মানে সংস্কারটার দৃশ্যমান অগ্রগতি হচ্ছে কিনা। এখনো কিন্তু সে অর্থে সংস্কারের ব্যাপারে যে ঐক্যমত্যটা সে কথাবার্তা শুরু হয়েছে, আশা করি আমরা সেটা আগাবে। কিন্তু এটা না করে আপনি যখন এই ডিসেম্বরের মধ্যেই নির্বাচন দিতে হবে এই ল্যাঙ্গুয়েজে যখন কথা বলা হয় এবং আন্দোলন করব আমরা, তখন বাংলাদেশে এত বিপুল জনসমর্থনের সরকার আর কখনো আসে নাই। একটা নির্বাচিত সরকার যখন ক্ষমতায় আসে তার কত পার্সেন্ট ম্যান্ডেট থাকে, তার 35%-এর বেশি বাংলাদেশে কখনো নির্বাচিত সরকার। সর্বোচ্চ 2008 সালে আওয়ামী লীগ 49% ভোট পেয়েছিল, সেটাও টোটাল ভোটারের না, কিন্তু যারা ভোট দিয়েছে তাদের 49%, এটা হচ্ছে সর্বোচ্চ। এর বাদে আপনি বাকিগুলো দেখেন 41%, 40%, 38%, আর এই সরকারকে সমর্থন করছে কত পার্সেন্ট? ভাই যে একটা উদাহরণ দিয়েছেন যে জরিপের, এই সমস্ত জরিপে অংশগ্রহণ করে 2000 থেকে 3000 লোক, সর্বোচ্চ 10,000 লোক অংশগ্রহণ করে। আপনি যদি সত্যিই মনে করেন যে জনগণ এই মুহূর্তে নির্বাচন চায়, তাহলে আমি আহ্বান জানাই আসেন গণভোট করি। গণভোট করে আমরা দেখি, গণভোট একটা স্বীকৃত পদ্ধতি, গণভোট তো গণতন্ত্রের মানে চূড়ান্ত পরাকাষ্ঠা। গণভোটের মধ্যে আমরা দেখি যে এই মুহূর্তে জনগণের চাওয়াটা কি, জনগণ কি সংস্কার শেষে নির্বাচন চাচ্ছে, না কোন সময় নির্বাচন চাচ্ছে, কি চাচ্ছে, অনেকগুলো ফান্ডামেন্টাল প্রশ্ন দাঁড়িয়ে গেছে এই সময়। এগুলোর প্রশ্নে গণভোটে যাওয়া যেতে পারে, গণভোটে গেলে কিন্তু বোঝা যাবে। তো সেই সৎসাহস কি আমাদের আছে? আমি বিশ্বাস করতে চাই যে আমাদের সকল রাজনৈতিক দলে সেই সৎসাহস আছে যে আমরা জনগণের কাছে যাব। আদারওয়াইজ বললেই হবে না যে জনগণ তো এটা তো নির্বাচন চাওয়াটা এই মুহূর্তে জন আকাঙ্ক্ষা। উল্টোটাও দেখা যাচ্ছে, জনগণ কিন্তু বলছে অনেক জায়গায় স্বতঃস্ফূর্তভাবে যে এই সরকারকে 5 বছর ক্ষমতায় দেখতে চাই। তা আমরা মনে করি যে এটাও খুব লজিক্যাল পজিশন, কারণ একটা নির্দিষ্ট সময় পরে বাংলাদেশে নির্বাচন হতে হবে, এ নিয়ে কোনো প্রশ্ন নাই। কিন্তু প্রশ্নটা হচ্ছে সংস্কার ছাড়া যদি আপনি নির্বাচন করেন এবং যদি বলেন যে নির্বাচিত সরকার এসে সংস্কার করবে, এটা হচ্ছে ফ্যাসিবাদের এক ধরনের ফ্যাসিবাদী স্টেটমেন্ট বলে আমরা মনে করি। আপনি যেমনটি বলছিলেন যে সরকারকে 5 বছর দেখতে চাই জনগণ, এমন একটি মন্তব্য কিন্তু আপনাদের একজন নেতাও করেছে। এনসিপির মুখ্য সংগঠক সার্জিস আলম অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাকে 5 বছরের জন্য প্রধানমন্ত্রী হিসেবে দেখার আকাঙ্ক্ষা ব্যক্ত করেছেন। এমন আকাঙ্ক্ষা আসলে এনসিপিও ব্যক্ত করে কিনা? না, এটা আমি একটা কথা প্রসঙ্গে উদাহরণ দিয়ে বললাম যে জনগণের মধ্যে আপনি যদি জন আকাঙ্ক্ষার দোহাই দেন যে এই মুহূর্তে জনগণ নির্বাচন চায়, তখন এটাও আসবে জনগণের একটা অংশ এই মুহূর্তে মানে এই সরকারকে 5 বছরও দেখতে চায়। সেটা লজিক্যাল কি ইলজিক্যাল সেটা হলো পরের প্রশ্ন। আমরা বলেছি যে আমরা কিন্তু এটা যাচাই করি নাই, মানে জনগণ এই মুহূর্তে আসলে কি চায় যাচাই করি নাই। আপনি যাচাই করার পদ্ধতি আছে, স্বীকৃত পদ্ধতি আছে গণভোট, সেটা করার কথা আমি বলেছি। সার্জিসের বক্তব্য আমাদের দলীয় পজিশন না, আমরা মনে করি না যে ইউনূস সাহেবের 5 বছর, এবং তিনি বলেছেন যে নির্বাচিত সরকারের অংশ হিসেবে, তো নির্বাচিত সরকার মানে ডক্টর ইউনূসকে তার মানে কোনো দলে মানে যোগ দিতে হবে, সেই বাস্তবতা আছে বলে আমি মনে করি না। তিনি একজন সর্বজন পছন্দের মানে সর্বজন গ্রহণযোগ্য একজন ব্যক্তিত্ব। তিনি একটা সুনির্দিষ্ট ঐতিহাসিক টাস্ক নিয়ে এসেছেন, সেটা সুনির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করে তিনি চলে যাবেন, বিদায় নেবেন, এটাই আমরা প্রত্যাশা করি। তাকে পার্টিজান করতে চাই না আমরা, কোনো দলের পক্ষে তিনি না থাকলেই ভালো হবে। তিনি যে ধরনের সম্মান পেয়ে থাকেন সেটাই হোক, এটা উনি একটা আকাঙ্ক্ষা প্রকাশ করেছেন। এবং সোশ্যাল মিডিয়ায় তো আমরা সাধারণত একটা উইশফুল থিঙ্কিং কিংবা একটা তাৎক্ষণিক বক্তব্যই জানাই। আমাদের দলের পজিশন, আমরা বারবার বলেছি যে আমরা টাইমটা বলে দেব না যে এই জুনের মধ্যে ইলেকশন করেন, এই ডিসেম্বর ইলেকশন করেন কিংবা 2029 সালে ইলেকশন করেন, এটা আমরা বলি না। আমরা বলেছি সংস্কারের কতগুলো ধাপ আছে, জুলাই চার্টার করতে হবে, জুলাই চার্টারের পরে এই সংস্কারটা কিভাবে করবেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, কতটুকু সংস্কার করবেন, কিভাবে করবেন, কারা করবে, সেই সংস্কারের এজেন্ট কারা হবে, এগুলো হচ্ছে ফান্ডামেন্টাল প্রশ্ন যেগুলো নিয়ে সকল রাজনৈতিক দলের সাথে আলোচনা করতে হবে। এই আলোচনাটা যখন আমরা দেখব যে একটা মিনিংফুল জায়গায় গেছে, তখন আমরা যদি এইটা যদি এই ডিসেম্বরে ইলেকশন হবে আমাদের প্রস্তুতি থাকবে সেটার অংশ নেওয়ার, কিংবা যদি মার্চে হয় ডিসেম্বরে নির্বাচনের জন্য এনসিপি কতটা প্রস্তুত সারওয়ার তুষার? আমরা তো জাস্ট এই 28 ফেব্রুয়ারি আত্মপ্রকাশ করেছি এবং আমাদের উপর হিউজ ওয়ার্কলোড, মানে কাজ করার এই মানে একটা হচ্ছে সংগঠন বিস্তৃত করা, তারপর আবার যদি ইলেকশন যখন হবে এই বছরের ডিসেম্বরে হোক কিংবা আগামী মার্চ বা জুনে হোক, যখনই হোক এই ইলেকশনে আমাদেরকে কম্পিট করতে হবে, সমস্ত জায়গায় আসন দিতে হবে। তো সেইটা আমরা আমাদের প্রস্তুতি একেবারেই নাই, আমরা সেটা বলবো না এই কারণে যে আমরা জাতীয় নাগরিক কমিটি পর্যায়ে অনেকগুলো কমিটি আমাদের আছে, প্রায় 450 মতো কমিটি আমাদের ছিল। এই কমিটিগুলি কিন্তু জাতীয় নাগরিক পার্টিতে আসবে, ফলে আমাদের নিবন্ধনের কার্যক্রম আমরা শুরু করব এবং সেটা খুব বেশি সময় লাগবে বলে আমাদের কাছে মনে হয় না, আমরা খুব দ্রুতই এটা অর্জন করতে পারবো। এই বিষয়ে কিন্তু রাজনৈতিক দলগুলো সুস্পষ্টভাবে অভিযোগ করছে আপনাদের বিরুদ্ধে যে এনসিপি দল গোছানোর জন্যই আসলে নির্বাচন বিলম্বিত করার চেষ্টা করছে। সেই আলোচনায় ফিরবো সারওয়ার তুষার বিরতির পর। দর্শক, দেশ সন্ধ্যার এই পর্যায়ে একটা বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। ফিরে এলাম, আপনারা দেখছেন দেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন দেশ সন্ধ্যা। আমরা আবারও ফিরছি আলোচনায়। সারওয়ার তুষার, যে আলোচনায় আমরা ছিলাম, দল গোছানোর জন্য নির্বাচন বিলম্বের চেষ্টা করছেন আপনারা? না, এটা তো আমরা অনেকবার বলেছি যে এটা একটা অমূলক মানে অভিযোগ। আমরা কেন এই চেষ্টা করব? আমরা তো আপত্তি করি না যে ডিসেম্বরে নির্বাচন হতে পারবে না, আপত্তিটা খুব পরিষ্কার যে নির্বাচন চাপিয়ে দেওয়া যাবে না।
হ্যাঁ, এটা না বোঝার কিছু নাই। এখন নির্বাচন তো আমরা আগেও বলেছি যে বাংলাদেশে নির্বাচন ছাড়া অন্য কোনো মানে অভিমুখ নাই, নির্বাচন হতেই হবে বাংলাদেশে। কিন্তু তার আগে আপনি যে এই নির্বাচিত সরকার আসবে তারা যে আবারও ক্ষমতা প্রলম্বিত করতে চাইবে না এর কিন্তু কোনো নিশ্চয়তা নাই যদি আপনি এই সিস্টেমটা একই রকম রাখেন। আমরা ওইটা ঠিক করার কথা বলছি এবং সেখানেই সংবিধানের প্রশ্নটা আসে এবং সংস্কারের বিষয়ে অন্য অনেকগুলো সংস্কারে বিএনপি একমত, কিন্তু মূল যে সংস্কার মানে ফ্যাসিবাদের বা স্বৈরতন্ত্রের যেটা ভিত্তি সেই সংবিধানের সংস্কারের ব্যাপারে বা পরিবর্তনের ব্যাপারে বিএনপি কিন্তু খুব একটা ইতিবাচক না। তো এই জিনিসগুলো নিয়ে আলোচনা হতে হবে, তারপর নির্বাচন হবে। আমরা ইন দ্য মিন টাইম আমাদের কিছু সাংগঠনিক যোগাযোগ বা নেটওয়ার্ক তো সারা দেশে তৈরি হয়েছে, এটা আরও তৈরি হচ্ছে। আমরা কাজ করছি এটা নিয়ে, জেলা কমিটিগুলো হবে এবং এই ইলেকশনই তো আমাদের একমাত্র লক্ষ্য না। আমরা এই ইলেকশনে যদি আমরা মনে করি আমরা যে সময়টুকু আছে 8 মাস থেকে 1 বছর যেটাই হোক, এর মধ্যে যদি আমরা মাঠে ঠিকমতো কাজ করতে পারি তাহলে এবারে নির্বাচনে আগের থেকে কিছু প্রিসেট করে বলা যায় না যে বিএনপির 30% ভোট আছে, অমুক দলের এত % ভোট আছে, কারণ এই হিসাবগুলো বাংলাদেশে বদলে গেছে। সর্বশেষ ইলেকশন হয়েছে 2008 সালে। এরপরে আমাদের মতো ইয়াং জেনারেশনে অনেক অসংখ্য ছেলেমেয়েরা যুক্ত হয়েছে ভোটার হিসেবে, যাদের বিবেচনাটা অন্যরকম। আবার স্থানীয় পর্যায়ে যে ধরনের বাস্তবতা এই মুহূর্তে বিরাজ করছে, চাঁদাবাজি, খুনখারাবি, লুটপাট, দখল, এগুলোর বিরুদ্ধেও কিন্তু জনগণের একটা চরম ক্ষোভ আছে। তো তারা অপেক্ষা করছে ইলেকশন। আমরাও ইলেকশন চাই, কারণ আমরা মনে করি ইলেকশনের মধ্যে দিয়ে জনগণ একটা রায় দেবে। একদিকে আপনারা বলছেন জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে সংবিধান অকার্যকর হয়ে গেছে, তাহলে বিপ্লবী সরকার কেন গঠন হলো না? এই প্রশ্ন কিন্তু রেখেছিলেন আগের অংশে এবিএম মোশাররফ হোসেন। বিপ্লবী সরকার এটা হয় নাই। বিপ্লবী সরকার বা এটা তো একটু লেফটিস্ট রেভলিউশনারি ল্যাঙ্গুয়েজ। ধরেন এই ধরনের পরিস্থিতিতে অন্তর্বর্তীকালীন জাতীয় সরকার হয়, এটাই রেওয়াজ। মানে পৃথিবীর বহু জায়গায় হয়েছে, যতগুলো স্টেক হোল্ডার আছে অভ্যুত্থান বা আন্দোলনে তারা মিলে এটা করে, ঠিক আছে? আমরা এটা যে করতে পারি নাই, এটার দায় সম্পূর্ণভাবে রাজনৈতিক দলগুলো, টকশোতে কিংবা উন্নত জায়গায় যাই বলুক, এইটার দায় পুরোপুরি নিতে হবে রাজনৈতিক দলগুলোকে। কারণ তাদের কাছে এই প্রস্তাবটা ছিল ছাত্রদের তরফ থেকে যে আপনারাই এই অন্তর্বর্তীকালীন জাতীয় সরকারের দায়িত্বটা নেন, আমরা সাথে থাকবো, কিংবা আমরা বাইরে থাকতে চেয়েছিলাম যে আপনারা রাজনৈতিক দল এবং সিভিল সোসাইটির মেম্বার সহ একটা অন্তর্বর্তীকালীন জাতীয় সরকার করেন, যেটা আসলে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত দেশ পুনর্গঠন করবে, তারপর নির্বাচন হবে। কিন্তু সেটাতে তারা রাজি হয় নাই। তারা বলেছে যে আমরা ইলেকশনের পরে জাতীয় সরকার করতে চাই। ইলেকশনের পরে আসলে জাতীয় সরকার ধারণা একটা অবাস্তব ধারণা এবং ভ্রান্ত ধারণা। মানে ধরেন সামনে একটা ইলেকশন হবে, এই ইলেকশনের পরে যারা জিতবে তারা জাতীয় সরকার করবে, এটা একটা খুবই ভ্রান্ত ধারণা এবং কনসেপচুয়ালি রং। কেন রং? কারণ হচ্ছে আপনি ইলেকশনের পরে কি বিরোধী দল থাকবে না? তো বিরোধী দল কি জাতির বাইরে? আপনি কি বিরোধী দলকে নেবেন না? তার মানে জাতীয় সরকার করবেন। যদি আপনি বলেন যে বিরোধী দল থাকবে না, তার মানে এটা কিন্তু একটা বাকশালের প্রপোজাল। বাকশাল কিন্তু এটাই ছিল যে এক দল এক সরকার, কোনো বিরোধী দল নাই। তাহলে হয় বিরোধী দল থাকবে, বিরোধী দল থাকলে বিরোধী দলও জাতির অংশ, তাহলে তাকে বাদ দিয়ে আপনি জাতীয় সরকার করতে পারেন না। আবার যদি বিরোধী দল ছাড়া জাতীয় সরকার করেন, সেটা একটা বাকশাল হয়। ফলে ইলেকশনের পরে জাতীয় সরকার করার রোডম্যাপটা এটা ঠিক না। আপনি জাতীয় সরকার করতে পারেন এই ধরনের পরিস্থিতিতে, যখন আমার সাথে আপনার প্রতিযোগিতা নাই, একটা সহযোগিতা আছে এবং আমরা সবাই মিলে দেশটাকে একটা জায়গায় নিয়ে যেতে চাই। সেটা করার কথা কিন্তু ছাত্রদের তরফ থেকে প্রস্তাব ছিল 5 তারিখের পরেই। এটা রাজনৈতিক দলগুলো মানে নাই। কেন মানে নাই জানেন? মানে নাই হচ্ছে আমাদের সমাজে তো গণ অভ্যুত্থান সম্পর্কিত রাজনৈতিক শিক্ষা নাই। এখানে জানুয়ারি মাসের আগে, মানে 24শে জানুয়ারির আগে, নির্বাচনের আগে আমরা গণ অভ্যুত্থানের কথা বলেছি। আমরা কিন্তু বিএনপির সাথে আন্দোলনে ছিলাম। বিএনপি না করলেও, আমরা বিএনপি করি না, কিন্তু বিএনপির সাথে আমরা যুগপৎ আন্দোলনে ছিলাম। কিন্তু তখন আমরা বলেছি যে আপনি নির্বাচনের দাবি জানিয়ে নিরপেক্ষ এবং স্যাংশনের উপর নির্ভর করে, আমেরিকার স্যাংশনের উপর নির্ভর করে আওয়ামী লীগকে ফেলতে পারবেন না। আওয়ামী লীগকে ফেলার প্রক্রিয়া হচ্ছে গণ অভ্যুত্থান। তখন বিএনপি এটা বলেছে যারা এই দাবি করছে তারা আসলে আওয়ামী লীগকে সহযোগিতা করছে। এই ধরনের মানে ভুয়া অভিযোগ আমাদেরকে করা হয়েছে। তাহলে যেই সমাজে 24শে জানুয়ারিতে আপনি ফেল করলেন, ওই আন্দোলনটা ফেল করলো এবং জুলাইয়ে অভ্যুত্থান ঘটলো, মাত্র 6 মাস। যে সমাজে 6 মাস আগে গণ অভ্যুত্থান শব্দটা, গণ অভ্যুত্থান ঘটার 6 মাস আগে উচ্চারণ করা যেত না, সেই সমাজে তো এরকমই ঘটবে, এরকম একটা আধাক্ষেত্রা ব্যাপারই ঘটবে। এবং সেখানে তো রাজনৈতিক দলগুলো এই ধরনের রাজনৈতিক শিক্ষার ক্ষেত্রে চরম পশ্চাৎপদ। তারা তো নির্বাচন ছাড়া আর অন্য কোনো কিছু বোঝে না। মানে নির্বাচনটাকেই তারা মনে করে একমাত্র ডেমোক্রেসি, যেখানে সারা পৃথিবীতে বলছে যে গণ অভ্যুত্থান হচ্ছে মানে ডেমোক্রেসির হাইয়েস্ট ফর্ম অফ এক্সপ্রেশন। এটা আপনি পলিটিক্যাল সায়েন্সের যে কোনো অধ্যাপককে জিজ্ঞেস করেন, বাংলাদেশে পলিটিক্যাল সায়েন্সের অধ্যাপকরা এগুলো বোঝে কিনা জানি না, আপনি পৃথিবীতে পশ্চিমের তো এরকম বিখ্যাত ইউনিভার্সিটি আছে, সেখানে আপনি জিজ্ঞেস করেন, তারা বলবে যে হাইয়েস্ট ফর্ম অফ, কারণ আপনি ইলেকশনের মধ্যে দিয়ে ওইভাবে এক্সপ্রেস হয় না ডেমোক্রেসিটা, মানে পিপলের যে উইল, এইটা সবচেয়ে বেশি এম্পেরিক্যালি আপনি দেখতে পান যখন রাস্তায় কোটি কোটি মানুষ নামে। এটা হচ্ছে হাইয়েস্ট ফর্ম অফ এক্সপ্রেশন। এটাকে রাষ্ট্রের মধ্যে দিয়ে কন্টেইন করাটাই হচ্ছে গণ অভ্যুত্থানের পরবর্তী কাজ। এইটা কিন্তু রাজনৈতিক দলগুলোর বিরোধিতার কারণে, বাধার কারণে, কিংবা তাদের কনসেপচুয়াল ক্ল্যারিটির অভাবের কারণে এটা ঘটেনি বাংলাদেশে। ফলে যে আপনারা এখন বলতে পারছেন বা ভাইও এখন অভিযোগ করছে, কই আপনারা তো বিপ্লবী সরকার করলেন না।
বিপ্লবী সরকার তো করতে দেওয়া হয় নাই, বিপ্লবী বা অন্তর্বর্তীকালীন জাতীয় সরকার। সংবিধানের ব্যাপারে পরিষ্কার বলা ছিল যে একটা অন্তর্বর্তীকালীন কনস্টিটিউশন করেন এবং এই কনস্টিটিউশনটাকে স্থগিত করেন। একটা অন্তর্বর্তীকালীন কনস্টিটিউশন হবে যেটা কিনা পরবর্তীতে গণপরিষদের মধ্য দিয়ে এই স্টেক হোল্ডাররাই পূর্ণাঙ্গ করে তারপর একটা নির্বাচন দেবে। এই রোডম্যাপের কথা বলা হয়েছে, তখন তারা এটা মানে এই সংবিধানের অধীনে শপথ নিয়ে আবার এই সংবিধান অকার্যকর, এই বক্তব্যগুলো সাংঘর্ষিক কিনা সে আলোচনায় ফিরবো সারোয়ার তুষার পরের অংশে। ধন্যবাদ জানাচ্ছি এই পর্যায়ে জনাব এবিএম মোশাররফ হোসেন। নির্বাচিত সরকারের হাত ধরেই বিগত সময়ে অনির্বাচিত সরকার এসেছে বাংলাদেশে। সংস্কার শেষে যদি জোরে নির্বাচন হয়, ব্যবধানটা কিন্তু 6 মাসের। সমস্যাটা আসলে কোথায়? না, এখানে আপনাকে আপনি যদি ডেমোক্রেসিতে বিশ্বাস করেন, আপনি যদি জনগণের শাসনকে বিশ্বাস করেন, তাহলে তো আপনাকে তো নির্বাচনে যেতেই হবে এবং সেখানে জনগণের রায়ের মাধ্যমে যে সরকার গঠিত হবে সেই সরকারকে আপনাকে মেনে নিতে হবে। কিন্তু এখানে দেখা যাচ্ছে যে আপনি ক্ষমতায় গিয়ে আপনি কি প্র্যাকটিসটা করেন সেটা হলো সবচেয়ে ডিপেন্ড করে। আপনি যদি হিটলারের দিকে তাকালে, হিটলার কিন্তু জনের ভোটেই নির্বাচিত হয়েছিল, কিন্তু নির্বাচিত হয়ে তার কর্মকাণ্ড জনবিরোধী হয়েছে বলে কিন্তু সে ফ্যাসিস্ট হিসাবে কিন্তু স্বীকৃত হয়েছে। এই বাংলাদেশেও দেখেন শেখ হাসিনা কিন্তু প্রথম নির্বাচিত হয়েছে, তারপর পরবর্তী তার কার্যক্রম তার অ্যাক্টিভিটিসের মাধ্যমে সে কিন্তু ফ্যাসিস্ট সরকারের দিকে ধাবিত হয়েছে। সুতরাং নির্বাচনের কোনো দোষ নাই, আপনি আপনি কি প্র্যাকটিসটা করেন সেটার উপর আপনি ডিপেন্ড করে। যেমন সেখানেই তো আসলে এনসিপি নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলছে। নতুন রাজনৈতিক বন্দোবস্ত আপনি কি কোনো এখনো পর্যন্ত কোনো আপনি কোনো রূপরেখা দিয়েছেন যে এই আমি চাই? আপনি তো মুখে বলছেন নতুন বন্দোবস্ত। নতুন বন্দোবস্ত তো একটি শব্দ, চটুল শব্দ, শুনতে খুব ভালো লাগে, একটা রোমান্স আছে এর মধ্যে, কিন্তু আসলে আপনি কি করতে চান সুনির্দিষ্টভাবে কি আপনি বলেছেন? আপনি তো বলেন নাই। এই সংস্কার অনেক কথা বলে। আপনি দেখেন এই যে সরার তুষার একটি কথা বলেছে, একটি কমিশন গঠন হয়েছে, কমিশনের গতিটা কতটুকু আপনি একটু দেখেন। এরা যে খুব একটা আন্তরিকতার সাথে কাজ করতে চায়, এই বিশ্বাসকে আমরা তাদের কাছে পেতে পারি? নো, প্রায় 8 মাস হয়ে যাচ্ছে। আপনার অগ্রগতিটা কি? এখন দেখলাম তারা বিসিএস পরীক্ষার মতো ইয়েস নো, হ্যাঁ হলে টিক চিহ্ন দেন, না হলে কি বলবেন বলেন। এটা দিয়ে কি একটা সংস্কার হয়? এটা কি ছেলে খেলা? এটা রাষ্ট্র পরিচালনা করবেন, আমার সংকটটা কোথায় আছে সেটাকে আইডেন্টিফাই করে আগামী দিনে কিভাবে আপনি রিপেয়ার করবেন সেই জিনিসগুলি। আপনার তো টিক চিহ্নের মাধ্যমে একটা রাষ্ট্র গঠন করা যায় না, সেটা তো বিসিএস পরীক্ষা পাশ করা যায়, প্রতিযোগিতা চাকরি পাওয়া যায়। আপনাকে এই জিনিসগুলো তো অনুধাবন করতে হবে, সেখানে তো আপনি অনুধাবন করছেন না। বরং আপনি যাদেরকে দিয়ে এই কমিশনগুলো গঠন করেছেন তারাও তো এই ব্যাপারে কতটুকু এক্সপার্ট সেটা নিয়েও তো কিন্তু প্রশ্ন আছে। আপনি তো আলোচনা, যে আমরা বারবার বলেছি এগুলো নিয়ে আলোচনা করেন, আমরা তো রাজনৈতিক দলগুলির কাছে শুনি যখন ডাকা হয় কয় মিনিট তাদের সাথে আলোচনা করেন আপনি? 15 মিনিট 20 মিনিট দিয়ে একটি সংকট সমাধান করা সম্ভব? আমরা যারা সংগঠন করি, কোনো সংকট সমাধানের জন্য আমাদের 2, 4, 10, 20 ঘন্টা রাতের পর রাত আমাদের আলোচনা করতে হয়, এটা দলের গঠনতন্ত্র বা দলের জন্য ক্রাইসিস মোকাবেলা করার জন্য। আর এখানে আমরা শুনি অমুক এনসিপিরে ডাকলো, আধা ঘন্টা সময় চা খেয়ে তারা চলে আসলো। এর মধ্যে কি আলোচনা সম্ভব? আপনি বলেন। আজকে যে সংকটগুলি রয়েছে, যে নির্বাচন ব্যবস্থা, আপনি বলেন এই নির্বাচন ব্যবস্থা, আমাদের তো মূল সংকটটা এখানে যে আমাদের নির্বাচনে যে আইনগুলি আছে, যে এখন স্টিল যে আইনগুলি আছে, সেই আইনগুলি কি আসলে কার্যকরী না সেগুলি ব্যর্থতার পর্যবেসিত হয়েছে? আমরা কি একবার বিশ্লেষণ করে দেখেছি? আমাদের তো আইন আছে, কিন্তু আমরা কতটুকু কার্যকর করি? আপনি নির্বাচন কমিশনের দায়িত্ব একটি অবাধ সুস্থ নিরপেক্ষ নির্বাচন করা, কিন্তু নির্বাচন কর্মকর্তা যারা এই করাপশনের সাথে জড়িত হয় তাদের শাস্তির ব্যাপারে কি আমরা একটা কথা কোনো বলছি? আমরা বলছি? আমরা তো কোনো আলোচনার মধ্যে দেখি না যে যাদেরকে আপনি রক্ষক দিয়েছেন তারাই তো নির্বাচন রাতে শিল্পীটায়। কই আপনি আজকে 18 নির্বাচন তো একটা প্রতিষ্ঠিত সত্য বাংলাদেশে, যে দিন ইলেকশন রাত্রে হয়েছে। আমরা তো 8 মাস হয়ে গেছে, আমরা কি কোনো ব্যবস্থা নিতে পেরেছি? সেই ডিসিদেরকে আমার কয়েকজনকে দেখেছি, আমরা ওএসডি করেছেন, আপনি তাদেরকে চাকরিচ্যুত বা ফৌজদারি অপরাধ করেছে তাদেরকে সেই বিচারের আওতায় আমরা নিয়ে এসেছি? আমরা তো পারি নেই। আমরা কার কি ভূমিকা ছিল আপনি এই যে টিভি ফুটেজ দেখেন, আপনারাই দেখবেন যে ওই যে আন্দোলনের সময় বলেছিলেন যে এর আগে সেনাবাহিনীর চিফ আজিজ সাহেব বলেছিল দেখলে বুকে গুলি করে দাও। আপনি কি ব্যবস্থা নিয়েছেন? অথবা আইজি বলেছে যে অস্ত্র দিয়েছি কি হাতে গোড়ার জন্য, তো গুলি করার জন্য। কই ব্যবস্থা তো আপনি নেন নাই। সুতরাং আপনাকে শুধু আইন নিয়ে পর্যায়ে আপনাকে কতটুকু অ্যাপ্লাইড করেন আপনি, সেটা হলো ইম্পর্টেন্ট ব্যাপার। সরার তুষার অনেকগুলি কথা বলেছে। এখন আপনাকে পাবলিকের সেন্টিমেন্টটাকে তো আপনাকে ধারণ করতে হবে। আর জনগণ কি মনে করে? এই যে ওনারা বলছে যে ডিসেম্বরে নির্বাচন চায়, ওনারা বলছে আমরা এর বিরোধিতা করি না। একটা দল গঠিত হয়েছে,
এখন পর্যন্ত আমি তাদেরকে আমি পক্ষেই বলতে চাই, একটা দল গঠিত, এখনো তাদের গঠনতন্ত্র তারা তৈরি করতে পারেনি। এখনো তারা কি দর্শন নিয়ে আগামী দিনে জনগণের কাছে যাবে, একটা দলের ফিলোসফি থাকে কিন্তু, যে আমি এই ফিলোসফি নিয়ে আমি রাজনীতি এখনো যাই নাই। সুতরাং জনগণ মনে করে যে তাদের সময়ের প্রয়োজন, এটা কিন্তু জনগণ মনে করে। তারপর আপনি দেখবেন উনি বলছে আমরা উই আর নট পার্ট অফ দ্য গভর্নমেন্ট। আরে ওনাদের দুইজন এখনো গভর্নমেন্টের উপদেষ্টা, একজন সরকার থেকে বেরিয়ে এসে দল গঠন করেছে। মাননীয় প্রধান উপদেষ্টা বিদেশের সাংবাদিকদের বলছে ছাত্রদের একটা দল আগামী দিনে তৈরি হচ্ছে। ঠিক কয়েকদিন পর আমরা দেখলাম ঠিকই একটা দল তৈরি হলো। তো এইগুলি কি যে পারসেপশন, সেটাকে আপনি অ্যাভয়েড করবেন কিভাবে? এই জিনিসগুলি আপনাকে অ্যাডজাস্ট করেই কিন্তু আগামী এগিয়ে যেতে হবে, না জনগণ কিন্তু আপনাকে সৌন্দর্য, যদি আমি দেখি বাংলাদেশের কোনো সময় যদি জনগণ আপনাকে কোথাও ট্যাগ দিয়ে দেয় যে আপনি কারো ছত্রছায়া, কারো পৃষ্ঠপোষকের সাথে আপনি বেড়ে উঠছেন, তাহলে আপনি জীবনে কিন্তু স্বাবলম্বী হতে পারবেন না। এই কথাটা আপনাকে মনে রাখতে হবে। ছাত্রদের নতুন রাজনৈতিক দলে কি বিএনপির মূল শঙ্কার কারণ? আমি সেই প্রশ্নটি আপনার কাছে রেখে দিতে চাই। বিরতি নিয়ে এসে বিস্তারিত শুনবো। দর্শক, দেশ সন্ধ্যার এই পর্যায়ে আবার বিরতিতে যাচ্ছি, সাথেই থাকুন। ফিরে এলাম, দেখছেন দেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন দেশ সন্ধ্যা। আমরা আবারও ফিরছি আলোচনায়। এবি মোশাররফ হোসেন, যে প্রশ্নটি আপনার কাছে রেখে বিরতিতে গিয়েছিলাম, নতুন রাজনৈতিক দল কি বিএনপির মূল শঙ্কার কারণ কি? না না, সংকট না। আপনি দেখবেন এই দলটি যখন তাদের আত্মপ্রকাশ ঘটে সেদিন কিন্তু বিএনপি সেই অনুষ্ঠানে তারা দাওয়াত করেছে, আমরা গিয়েছি, তাদেরকে শুভকামনা আমরা প্রতিনিয়ত বলি। কারণ বিএনপি দেখেন, বিএনপি একটা বহুদলীয় গণতন্ত্র বিশ্বাস করে। আমরা বারবার বলেছি, আমাদের দলের মূল আমাদের নেতা বলেছেন শতফুল ফুটতে দাও, অসংখ্য দল আসতে পারে, জনগণ যাকে চয়েস করবে সেই জনগণের মালিকানা পাবে, এটা নিয়ে তো আমাদের আপত্তি থাকার কথা নয়। বরং আমরা মনে করি যদি প্রতিযোগিতামূলক গণতন্ত্র যদি যেখানে থাকে সেখানে নির্বাচিত সরকারের ভুল ভ্রান্তি অনেকটা কম থাকে, আর যেখানে অন্যান্য রাজনৈতিক দলগুলি দুর্বল থাকে সেখানে নির্বাচিত সরকার কিন্তু অন্যায় করার অথবা দুর্নীতি করার অথবা জনগণের বিরুদ্ধে যাওয়ার যেটা আপনি দেখেন এই আওয়ামী লীগ 15 বছর করেছে। বিগত আমলে রাজনৈতিক দলগুলির উপর তারা এমন অত্যাচার, নির্যাতন, দমন চালিয়েছিল যে জনগণের কণ্ঠস্বরটা কিন্তু তারা শুনতে পায়নি, যার জন্য কিন্তু তারা নিজেদেরকে ফ্যাসিস্ট সরকার হিসেবে নিজেদেরকে তৈরি করেছে। সেই রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন কতটা হয়েছে? অবশ্যই অনেকটা হয়েছে। আপনি দেখেন অনেকটা, এখন দেখেন একটা ইন্টেরিয়াম গভর্নমেন্ট সরকার ক্ষমতায় আছে। আপনার রাজনৈতিক দলগুলির যদি স্বতঃস্ফূর্ত সেই সমর্থন না থাকতো, এই দলটাকে আমরা স্মৃতি চালিয়ে যেতে পারত? কারণ এটা রাজনৈতিক দলের আলাদা একটা শক্তি থাকে। যেমন আপনি যদি মনে করেন বিএনপি, তৃণমূল থেকে শুরু করে কেন্দ্র পর্যন্ত তার একটা সাংগঠনিক স্ট্রাকচার আছে, কাঠামো আছে। সে যদি আমি কেন্দ্র থেকে যদি একটা সুইচ অন করি, এটা কিন্তু একটা ওয়ার্ড পর্যন্ত এটা জ্বলবে। কিন্তু ইউনূস সাহেবের কি সেই শক্তি আছে? তাইলে এই যে সে একেবারে সুন্দরভাবে দেশটা পরিচালনা করছে কেন? এই রাজনৈতিক দলের শক্তির কারণে, যে কথাটি সরোয়ার তশার বলেছে যে সবার সমর্থন নিয়ে। তো সমর্থন নিয়ে আপনি এগিয়ে যাচ্ছেন, তাহলে জনগণের সেই আকাঙ্ক্ষাকে আপনি পূরণ করবেন না। তো রাজনীতিতে যে সংস্কার দরকার, সেই প্রয়োজনটা রাজনৈতিক দলগুলো উপলব্ধি করতে পারছে কি? উপলব্ধি আপনি কি এখন এই যে 7-8 মাসে আপনি কি পরিবর্তন লক্ষ্য করেন না? আজ রাজনৈতিক দলগুলি বিশেষ করে বিএনপির পক্ষ থেকে যে সংস্কারের প্রস্তাবনা উপস্থাপন করা হয়েছে, আপনি কি আগের চেয়ে বিএনপি যে অনেকটু অ্যাডভান্স, আপনি কি সেটা লক্ষ্য করেন? যেমন আপনি মনে করেন এটা যে কথাটি সরোয়ার তুষার বলেছে, আমরা কি বলেছি? উনি বলেছে তাইলে কি দেশে অপোজিশন থাকবে না? হ্যাঁ, অবশ্যই অপোজিশন থাকবে। আপনার একটা দল যখন রাজনৈতিক নির্বাচনে অংশগ্রহণ করে, আপনি দেখবেন বাংলাদেশে নিবন্ধনকৃত দল এখন প্রায় 50টা। আমরা 50টা রাজনৈতিক দল অংশগ্রহণ করে, মিনিমাম যদি 2-3টি দলও যদি উল্লেখযোগ্য আসন পায়, সেখানে কেউ সরকারে যাবে, কেউ বিরোধী হবে, এটাই তো স্বাভাবিক। আর বিরোধী দল ছাড়া তো একটা গভর্নমেন্ট কখনো তৈরি হতে পারে না, তার সৌন্দর্য থাকে না, তার ভুল ত্রুটি কে ধরিয়ে দেবে? সুতরাং ওনারা যে কথা বলছে, আমরা বলেছি কি বিএনপি, আপনি দেখবেন যে নির্বাচনের পর আন্দোলনরত দলগুলি যাদের সাথে আমরা আন্দোলন করেছি তাদেরকে নিয়ে আমরা একটা জাতীয় সরকার, কেউ যদি মনে করেন আমরা এই সরকারে যাব না, কোনো আপত্তি নেই, তাকে তো জোর করবে না। তারপর আপনি যে দেখবেন শিক্ষা হয়েছে কিনা, আপনি দেখবেন এই যে গত শেখ হাসিনার আমলে আপনি একটু কল্পনা করেন যে কয়বারের প্রধানমন্ত্রী, 3বার 4বার, এবং এইরকম আপনাদের এই টিভিও বিষয় হিসেবে বলতো আওয়ামী লীগের নেতারা, আপনার নিচ্ছে মনে থাকার, আপনার সাথে তো অসংখ্য প্রোগ্রাম করেছি, হু ইজ দ্য নেক্সট আফটার শেখ হাসিনা, বলতো না? হাসিনার পর বাংলাদেশটা চলবে কেমনে? কেউ নাই। অর্থাৎ একটা লোককে আপনার দৈত্যতে পরিণত করেছেন। সেই পরিস্থিতির কি খুব একটা পরিবর্তন হয়েছে? জানতে চাই যে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর বিরুদ্ধে সুস্পষ্ট যে অভিযোগ যে তারা মুখে গণতন্ত্রের কথা বললেও নিজেদের দলের ভেতরে গণতন্ত্রের প্র্যাকটিসটা সেভাবে করে না। নেতা নির্বাচনের ক্ষেত্রে থেকে শুরু করে পরিবারতান্ত্রিক রাজনীতি আর অসংখ্য। আমি একটু আপনার এই কথার সাথে আমি একটু দ্বিমত, একটা সুসম্মানের সাথে দ্বিমত করি। আপনি একদিকে মুখে বলবেন গণতন্ত্র,
মুখে বলবেন যে সংখ্যাগরিষ্ঠের মতামতের ভিত্তিতে দল পরিচালিত হবে, অন্যদিকে বলবেন আমরা দলের মধ্যে গঠনতন্ত্র নাই। কোনটা সত্য, জনগণ কি বুঝবে? আপনি দলের, এই যে আমাদের দলের মধ্যে দেখেন, আপনি প্রতিনিয়ত আপনি সারা বাংলাতে আপনারাই তো মেকআপ করেন, মিটিং হচ্ছে না, সভা হচ্ছে না। এই জানেন, আমি নিজে আমার এলাকায় গিয়েছিলাম, আমার এলাকায় 2টা উপজেলায় আমি মানে 8-9 ঘন্টা করে আমি কর্মী সভা করেছি। টোটাল কমিটি কি তারা বলতে চায়, কোথায় আমার ভুল ভ্রান্তি, আগামী দিনে আমার করে, এটাকে আপনি ডেমোক্রেসি বলবেন না? এটাকে আপনি স্বৈরতন্ত্র বলবেন? একটা দলের তো সুনির্দিষ্ট কাঠামো আছে, নির্দিষ্ট পদ্ধতি আছে, সিস্টেম আছে, তার মধ্যে দলটি এগিয়ে যাবে। আপনি বলেন পরিবারতন্ত্র, পরিবারের মধ্যে কেউ যদি যোগ্য থাকে আপনাকে তাকে বাদ দিয়ে দেবেন? যদি অধিকাংশ রাজনৈতিক নেতাকর্মী, আমি কি, আমার তো একটা পলিটিক্যাল পার্টি, আমার পার্টির যদি অধিকাংশ সদস্য মনে করে অমুকে আমার নেতা হবে, সে পরিবার হোক, সে পরিবারের বাইরে হোক, তাকে কি আপনি পরিবারতন্ত্র বলবেন? এগুলি হলো মুখরোচক কিছু বক্তব্য যা দিয়ে জনগণকে মনে করে আকৃষ্ট করতে চায়, তার দিকে সম্ভব। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে সারওয়ার তুষার। রাষ্ট্র সংস্কারই যদি এনসিপির মূল ভাবনা হয়, সেই রাষ্ট্র সংস্কার যদি নির্বাচিত সরকারের অধীনে হয়ে যায়, তাহলে আসলে সমস্যাটা কোথায়? নির্বাচিত সরকারের অধীনেই তো হবে, কিন্তু সেটা হবে গণপরিষদ নির্বাচন। পদ্ধতিটা আমরা তর্কটা করছি, কিন্তু পদ্ধতি সময় সংক্রান্ত না, এবং এই কারণে আমরা বলছি নির্বাচন চাপিয়ে দেওয়া যাবে না। নির্বাচিত সরকারের কাজ খুব সুনির্দিষ্ট। আপনি বাংলাদেশের সংবিধানে যান, সংবিধানে বলা হচ্ছে জাতীয় সংসদের কাজ হচ্ছে বিদ্যমান সংবিধানের বিধানাবলীর সাপেক্ষে প্রজাতন্ত্রের জন্য আইন প্রণয়ন করা। এটা হচ্ছে সংসদের কাজ। সেই সংসদে আপনি যে বিদ্যমান সংবিধানের অধীনে বিধানাবলীর সাপেক্ষে আপনি আইন প্রণয়ন করবেন, সেই সংবিধানে তো আপনি হাত দিতে পারবেন না সংসদে, এটা দেওয়া যায় না। এই যে 2/3 বলে যে এতদিন এটা করা হয়েছে সংশোধনীগুলো, বেশিরভাগই অবৈধ সংশোধনী, কারণ আপনি সংসদে এটা করতে পারেন না। এই জন্য বারবার বলছি, এগুলো শুনতে মনে হতে পারে যে আমরা বয়সে কম, এত বড় বড় কথা বলি। এটা তো, এই কনসেপচুয়াল ক্ল্যারিটিগুলো তো রাজনৈতিক দলগুলো নাই, যে সংসদে সংবিধানে হাত দেওয়া যায় না। সংবিধান বড় আকারে যখন পরিবর্তন করতে হয় তখনই গণপরিষদ নির্বাচনের কথা আসে। বিএনপির তরফ থেকে বলা হচ্ছে যে বাংলাদেশে কি নতুন দেশ হয়েছে, নতুন রাষ্ট্র হচ্ছে, কেন লাগবে? আপনি তুরস্কে এখন পর্যন্ত 4 বার গণপরিষদ নির্বাচন হয়েছে, ইতালিতে হয়েছে, এরকম অনেক দেশ, প্রতিষ্ঠিত দেশের উদাহরণ দেখানো যাবে, মানে অসংখ্য উদাহরণ আছে, আমি সেই উদাহরণে যাচ্ছি না। আমরা তো বলেছি যে নির্বাচিত সরকার সংস্কারের পরে, যে সংস্কার করার পরে আপনি যে দেশ পাবেন, যে রাষ্ট্র পাবেন, যে সংবিধান পাবেন, তার ভিত্তিতে দেশ পরিচালনা করবে। তার আগে তাকে সংবিধানে পরিবর্তন করতে হবে। এই জন্য আমরা গণপরিষদ নির্বাচন মানে সংসদ নির্বাচনের কথা বলেছি, যে যারা নির্বাচিত হবে তারা আগে সংবিধান প্রণয়ন করবে, সেটা একটা নির্দিষ্ট সময় শেষ হয়ে যাবে, শেষ হয়ে যাওয়ার পরে তারাই দেশ পরিচালনা করবে। অর্থাৎ আপনি সংবিধান পরিবর্তন করবেন, সেই পরিবর্তিত সংবিধানের অধীনে দেশ পরিচালনা করবেন। এগুলো হেসে উড়িয়ে দেওয়া সহজ, কারণ মানে ভাই তো আমাদের বয়সে বড়, তো একটা বয়সের বড় কিন্তু ধরেন আমাদের যে কোনো কথা হা হা করে উড়িয়ে দেওয়া সম্ভব, যারা তো বয়সে ছোট। কিন্তু এরকম তো অনেক উদাহরণ আছে, এগুলো বিরোধিতা করেন না কেন আপনারা? ইন্ডিয়ার মানে 47 সালে কি ঘটেছিল, এই আমি যে কথা বলছি এটা হচ্ছে 70 সালে কি ঘটেছে, নেপালে কি ঘটেছে, এরকম অসংখ্য উদাহরণ পৃথিবীতে আছে। তো সেগুলো সবাই কি খুব ছেলে মানুষই করেছে? আর আমরা যারা বাংলাদেশে নির্বাচনের বাইরে কিছু বুঝতে পারছি না, মানে সংসদ নির্বাচনে তারা খুব রাজনৈতিকভাবে প্রজ্ঞাবান, এরকম ব্যাপারটা, বাস্তবতাটা এরকম না। তো এটা হচ্ছে যে গায়ের জোরে আপনি যদি আপনি বড় সংগঠন, আপনি যদি গায়ের জোরে মনে করেন যে আপনি যেটা বলবেন এটাই গণতন্ত্র, আর বাকি আরো যে সকল আলোচনা পৃথিবী জুড়ে আছে, বাংলাদেশে যে আলোচনাগুলো অন্যান্যরা করছে, কোনোটারই কোনো মূল্য নাই, তাহলে আসলে আপনি পেছনে থেকে যাবেন। এটা হয়তো এখন টের পাওয়া যাচ্ছে না বাংলাদেশে, কিন্তু এটা মনে রাখতে হবে যে আমি এখন আপনার সামনে আহ্বান জানাচ্ছি বিএনপিকে, নির্বাচনের দাবিতে আন্দোলনে বিএনপি আবারও নামুক। হ্যাঁ, 24 সালে জানুয়ারি মাসে বিএনপির ফেইলিয়ার আমরা দেখেছি না, আবারও বিএনপি নির্বাচনের দাবিতে নামুক, এবং দেখা যাক যে বিএনপির দলের বাইরে জনগণ আসলে এই আন্দোলন সাড়া দেয় কিনা। আমি আপনাকে হলফ করে আজকে তারিখ সহ লিখে রাখেন, পরে আপনি আমাকে আবার জিজ্ঞেস করেন, শুধুমাত্র নির্বাচনের দাবিতে আন্দোলন করলে জনগণ সাড়া দেবে না। কি বলবেন এই বিষয়ে মোশাররফ হোসেন? না, এটা তো এখন সারওয়ার তুষার অনেকগুলি কথা বলেছে। এখন আপনার, হ্যাঁ, আজকে উনি বলছে সংবিধান সংশোধন করা যায় না, আমি এটা জানি না। আমরা আমাদের বর্তমানে বিদ্যমান যে সংবিধান আছে 2/3 মেজরিটি, আপনি নতুন যদি কিছু সংযোজন করতে চান, ওনার একটা কথার সাথে আমি একটা দ্বিমত পাই। উনি বলছে যে আপনার বিদ্যমান সংবিধানের আলোকে, হ্যাঁ এটা তো আমরা বুঝি, কিন্তু আপনি যদি নতুন ভাবনা হয়, যেমন আমাদের দাদার সংশোধনী আমরা সংশোধন করেছি না, 2/3 মেজরিটির মাধ্যমে তার সংবিধান সংশোধন করা যায়। আপনি যদি মনে করেন নতুন কোনো কনসেপ্ট আপনি সেখানে ইন্ট্রোডিউস করতে চান, সেটা আপনি সংবিধানের মাধ্যমে তো করা সম্ভব। হ্যাঁ, এখানে একটি জিনিস আছে, উনি যে কথাটি বলেছে যে আগে আমাদের কনস্টিটিউশনে ছিল যে আপনি যে কোনো সংবিধান সংশোধন করলে যদি মেজর সংবিধান সংশোধন করেন, তাহলে আপনাকে জনগণের কাছে যেতে হবে যে এটি সমর্থন করে কিনা, যেটাকে আমরা বলি গণভোট বলি, সেটা কিন্তু আপনি 75 সংশোধনের মাধ্যমে বাতিল করে দেওয়া হয়েছে। আমরা কিন্তু আবারও আমাদের 31 দফার মধ্যে আমরা স্পষ্ট ভাষায় বলেছি যে এইটা কিন্তু ফিরিয়ে আনতে হবে, কারণ জনগণের মালিকানা, জনগণের যদি সমর্থনটা আপনি না পান, তাহলে কোনো সংশোধন তো কার্যকর হবে না। এক, আর ওনারা একটা কথা বলতে চাচ্ছে, গণপরিষদ কখন হয়? যখন একটা দেশে কোনো সংবিধান থাকে না, যখন একটা দেশের টোটাল দেশটা ফেইল স্টেটে পরিণত হয়,
কিন্তু আপনি কি বাংলাদেশ আপনি ডিক্লেয়ার করেছেন বাংলাদেশ ফেইল হয়েছে? আপনি কি ডিক্লেয়ার করেছেন বাংলাদেশ দেউলিয়া হয়ে গেছে? আপনি কি ডিক্লেয়ার করেছেন যে বাংলাদেশ চলে না? হ্যাঁ, যদি আপনি মনে করতেন যে বাংলাদেশ চলে না এই সংবিধানের মাধ্যমে, তাইলে আপনাদের তো সরার তসরদের বিরাট একটা সুযোগ ছিল। আমি এইটা বলি, তাদের একটা বিরাট সুযোগ ছিল 5 তারিখ। তারা বলতো না এই বিদ্যমান সংবিধান অকার্যকর, এটা দিয়ে একটা রাষ্ট্র চলতে পারে না, এর অধীনে আমরা শপথ নেব না। তারা তো দুজন উপদেষ্টা খুব উৎসাহের সাথে, এবং আমি নিজে ওখানে উপস্থিত ছিলাম, আমরা দেখেছি উৎসাহ এবং অত্যন্ত স্বতঃস্ফূর্ত ভাবে সেদিন শপথ দিয়ে এই সংবিধানের প্রতি আনুগত্য প্রকাশ করেছিলেন। তাইলে আপনি হঠাৎ 8 মাস পর আপনি বলবেন এই সংবিধান ইনএক্টিভ, এই সংবিধান চলে না, অকার্যকর, এটা তো আপনার সবিরোধিতা ছাড়া আর কিছুই না। স্ববিরোধিতার অভিযোগ আপনাদের বিরুদ্ধে। আমি একটু আগে কিন্তু এটা বলেছি যে এটা দায় নিতে হবে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোকে। কেন জানেন? কারণ 5 তারিখে তারা যখন ছাত্ররা রাস্তায়, তখন তারা ক্যান্টনমেন্টে চলে গেছে, পই করে চলে গেছে। তাদের এটা মনে হয় নাই যে তারা এটা বলতে পারতো যে গণ-অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে ছাত্ররা, আমরা সাথে ছিলাম, আপনারা আসেন জেনারেলরা, আমরা সোহরাওয়ার্দী উদ্যান বলেন, শহীদ মিনার বলেন, অন্য যে কোনো জায়গায় হোক, বিজয়ীরা কি করে? বিজয়ী কি কখনো অন্য কোথাও যায় নাকি? বিজয়ীর কাছে আসবে, তারা বলবে যে আমরা নতুন করে এখন দেশ সাজাবো, এই হবে রোডম্যাপ, এই হবে অন্তর্বর্তীকালীন সময়ের রোডম্যাপ। আপনারা ক্যান্টনমেন্টে গেলেন কেন? রাজনৈতিক দলগুলো ছাত্রদের ছাড়া, প্রথম পর্যায়ে ছাত্রদের ছাড়া যাওয়া হয়েছে, এবং রাতের বেলা রাজনৈতিক দলগুলো ভুয়া 3 জন ছাত্র সমন্বয়কে নিয়ে গেছে, মানে ছাত্রদের ছাড়াই একটা সরকার গঠন করার পায় তারা চলছিল। তারপরেই কিন্তু নাহিদ ইসলাম, আসিফ তারা ভিডিও বার্তায় এসে ডক্টর ইউনূসকে ঘোষণা করেছেন অন্তর্বর্তীকালীন সরকার প্রধান হিসেবে, আমরা ডক্টর ইউনূসকে দেখতে চাই। তখন কিন্তু পরিস্থিতি বদলে গেছে। এটা হচ্ছে 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে যে আমরা বলেছি যে এই সংবিধানের আর কোনো প্রাসঙ্গিকতা নাই। এটার মানে হচ্ছে সাবেক বিচারপতি M.A. মতিন তিনি কিন্তু একটা সভায় বলেছেন যে এই গণ-অভ্যুত্থানের পরে এই সংবিধান বাতিল হয়ে গেছে, তবে কাজ চালানোর জন্য জনগণের যতটুকু লাগে ততটুকু তারা ব্যবহার করতে পারবে। যখন সংবিধান থাকে না তখনও আইনের ধারাবাহিকতা থাকে। মানে আপনি সংবিধানটা স্থগিত করে দিলেন, কিন্তু আরেকটা সংবিধান বানানোর আগ পর্যন্ত দেশে কি নৈরাজ্য থাকবে? দেশে কি আইন থাকবে না? তখন আপনি পুরনো আইনগুলো দিয়ে চলবেন। এটার উদাহরণ বাংলাদেশে আইয়ুব আমলে, যখন আইয়ুব এসে আপনার মার্শাল ল জারি করে কনস্টিটিউশন স্থগিত করে দিয়েছেন, পরের দিনই আরেকটা ডিক্রি জারি করে তিনি বলেছেন যে তবে পুরনো সংবিধানের আইন দ্বারাই চলতে থাকবে। এটা পৃথিবীতে অনেক উদাহরণ আছে। এখন এগুলো আমরা বুঝতে আগ্রহী কিনা এটা হচ্ছে প্রশ্ন। আমাদের তো টকশোতে কম সময় থাকে। যদি আমি আহ্বান জানাচ্ছি এর মধ্য দিয়ে, যদি বিএনপির ভাই তো এখানে উপস্থিত আছেন, অন্য শীর্ষস্থানীয় নীতি নির্ধারণ পর্যায়ের নেতারা যদি টকশো শুনে থাকেন বা পরে যদি শোনো থাকে, আসেন এগুলো নিয়ে আমরা বসে আলাপ করি। আমি আপনাকে, বা আমি তো মাত্র একজন, এরকম আরো বহু আছে এইসব ব্যাপারে জানে, সেগুলো নিয়ে আপনাদেরকে ইনস এন্ড আউটস আমরা দেখাই। আপনারা তো এগুলো ব্যাপারে আন্তরিক না। আপনারা শুরুতেই বলেছেন যে আমরা এই সংবিধান রাখবো কারণ এই সংবিধান হচ্ছে রক্তের উপর দিয়ে লিখিত, এটা হচ্ছে আমাদের মুক্তিযুদ্ধের সংবিধান। আপনারা আওয়ামী লীগের ভাষায় কথা বলার চেষ্টা করেছেন। আওয়ামী লীগের ভাষায় সেন্টিমেন্টাল কথা বলে তো লাভ নেই। আমাদের কথা বলতে হবে পদ্ধতি বিষয়ক, যে এই সংবিধানটা নিয়ে আপত্তিটা কোথায়। তো আমি একটু পদ্ধতি বিষয়ক একটি প্রশ্ন আপনার কাছে রাখতে চাই। আপনারা নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলছেন। নতুন রাজনৈতিক বন্দোবস্ত বলতে আসলে আপনারা মোটা দাগে কি বোঝাতে চাচ্ছেন? আমরা যদি আপনাদের নেতাকর্মীর বাস্তবতাই তুলে ধরি, কেউ শতাধিক গাড়ি নিয়ে শোডাউন করছে, কেউ আবার দেখা যায় যে বাদ বিতণ্ডায় জড়াচ্ছে, দেখা যায় অর্থের উৎস নিয়েও নানামুখী বিতর্ক আছে। শোনা যাচ্ছে যে কোনো নেতাকর্মী আসলে রাতারাতি আঙুল ফুলে কলা গাছ বনে গেছে। না, এরকম তো আপনাদের টেলিভিশনে একটা নিউজ হয়েছিল নাহিদ ইসলামকে নিয়ে, পরে দেখা গেল যে এটা একটা খুবই বাজে রিপোর্ট, মানে রিপোর্টের কোনো ভিত্তি নাই। যাদের ব্যাপারে রিপোর্ট তাদেরকে নিয়ে তাদের কাছে যাওয়াও হয়নি, ইভেন কথাও বলা হয়নি। যে ওয়াসা নিয়ে একটা রিপোর্ট হয়েছিল, এই ধরনের সাংবাদিকতা গণমাধ্যমে এসেছে সংবাদ। না, এটা আপনারাই প্রথম করেছিলেন। যাই হোক, ওইটা কোনো মানে রিপোর্ট হয় নাই, কারণ ওইটার মধ্যে নাহিদ ইসলামকে অহেতুকভাবে ওখানে টানা হয়েছিল। নতুন বন্দোবস্তের কথা আমরা বলেছি, কিন্তু নতুন বন্দোবস্ত আমাদের উপরে বার্ডেন মানে চাপিয়ে দেওয়া যাবে না যে সবাই সবকিছু করতে পারবে আর আমরা নতুন বন্দোবস্তের নামে হাত গুটিয়ে বসে থাকবো। আপনার বিএনপির একটা জেলা পর্যায়ের যুবদলের নেতা 2000-2500 বাইক নিয়ে এলাকায় শোডাউন দেবে, আর আমাদের যিনি আগামীতে একটা বিশেষ আসন থেকে সংসদীয় নির্বাচন করতে চাচ্ছেন, সংসদে যেতে চাচ্ছেন, মানে জনপ্রতিনিধি হতে চাচ্ছেন, তাকে তিনি নিজেকে চেনানোর জন্য পুরনো বন্দোবস্তের দিক থেকে কোনো কিছু ধার করতে পারবেন না। নতুন বন্দোবস্তের মানে এই না যে আপনি মানে বিএনপি এবং জামায়াত ইসলামী পোস্টার করবে, দেয়ালে পোস্টার সাঁটাবে, আর আমি পোস্টার করতে পারবো না, আমার পরিচিত হওয়ার অধিকার নাই। এই জন্য আমি বলছি যে এটা আমাদের উপর চাপিয়ে দেওয়া যাবে না যে আপনারা তো নতুন বন্দোবস্তের কথা বলছেন। সেখানে জানতে চাচ্ছি মোটা দাগে কি বোঝাতে চাচ্ছে নতুন বন্দোবস্ত? হ্যাঁ, সেইটা হলো আরেকটা আলোচনা যে আপনাদের নতুন বন্দোবস্তে কি কি থাকবে। আমাদের নতুন বন্দোবস্তে কি কি থাকবে সেটা নিয়ে আমরা পূর্ণাঙ্গভাবে ইতিমধ্যে অনেকবার কথা বলেছি। আপনার 28 ফেব্রুয়ারি আমাদের যে আত্মপ্রকাশের দিন নাহিদ ইসলাম লিখিত পাঠ করেছেন, সেখানে আমাদের রাজনৈতিক পরিকল্পনা, অর্থনৈতিক পরিকল্পনা, সাংস্কৃতিক পরিকল্পনা এগুলোর হিন্টস দেওয়া আছে। এটার বিস্তারিত আপনারা দেখতে পাবেন কর্মসূচিতে। বিএনপি 31 দফার কথা বলে, একটা 50 বছরের পুরনো একটা দল 31 দফা করলো সেদিন, আর আপনি 1 মাসের একটা দল কর্মসূচি হয় নাই, 1 মাস হয়েছে, আপনি এটা নিয়ে খুব মকারি করতেছেন, মানে যারা করছে আর কি। এটা তো হলো না, মানে 1 মাস এই দলকে সময় দিতে হবে। তো একটা দলের গঠনতন্ত্র এবং কর্মসূচির মতো একটা বিষয়
বিষয়, অত্যন্ত সিরিয়াস বিষয়। এটার জন্য তো সময় লাগবে 1 মাস, এবং 1 মাসের মধ্যে আবার রোজা গেছে আপনার, মানে আত্মপ্রকাশের পরের দিন থেকে রোজা। আমরা তো গঠনতন্ত্র ইতিমধ্যে আপনাদের বিভিন্ন মিডিয়া, বিভিন্ন নিউজে আমরা কথা বলেছি যে আমাদের এটা প্রস্তাবিত হয়েছে, এখন এটা পাস হবে, এটা নিয়ে আলোচনা চলছে দলের ভেতরে, কর্মসূচি আসবে খুব বড় আকারে। তো এগুলো সময় দেবে, তখন আপনারা দেখতে পাবেন যে নতুন বন্দোবস্তর ব্যাপারটা কি। আকাঙ্ক্ষাটা কিন্তু আমরা ইতিমধ্যে বলে ফেলেছি যে ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ ঘটাতে হবে, মানে যে ব্যবস্থার উপর ভর করে বারবার রাজনৈতিক দলগুলো স্বৈরতান্ত্রিক ব্যবস্থা কায়েম করে এবং তাদেরই ব্যর্থতার কারণে অনির্বাচিত সরকার আসে, এই ব্যবস্থাটা উৎপাটন করতে হবে। নির্বাচন ছাড়া কেউ একদিনও ক্ষমতায় থাকতে পারবে না, এমনকি নির্বাচিত সরকারের মধ্যেও অনির্বাচিত কায়দায় ক্ষমতায় থাকার অভিলাষটা থাকবে না। এগুলো হচ্ছে, এবং অর্থনৈতিকভাবে আপনি লুটপাট এবং পাচারের বিরুদ্ধে একটা মানে উৎপাদনশীল একটা অর্থনীতি করবেন, যেখানে সবাইকে চাকরি পেছনে ছুটতে হবে না, উদ্যোক্তা থাকবে, সাংস্কৃতিকভাবে আমরা সকল ধর্ম মতের মানুষ নিয়ে থাকতে চাই, এই আকাঙ্ক্ষাগুলো কিন্তু এক্সপ্রেস করা হয়েছে। এবং নতুন বন্দোবস্তটা কি, শুধু এনসিপির দিকে প্রশ্ন করলে হবে না, আপনি দেয়াল পড়বেন, দেয়ালে তরুণরা বলে ফেলেছে, আমাদের বলা দরকার নেই। ফ্যাসিবাদী ব্যবস্থা বিলোপের কথা বলছিলেন সারোয়ার তুষার। বিএনপির কয়েকজন নেতা যেমনটি বলেছে, হাসিনা পালিয়ে যাবার মধ্য দিয়ে 80% সংস্কার হয়ে গেছে, এই বিষয়টি নিয়ে আপনার মন্তব্য? না, এটা তো হাসিনার পতনটা অবশ্যই একটা বড় অগ্রগতি, বাংলাদেশের জন্য একটা শতাব্দীর সেরা একটা অর্জন, এটা আমরা মানি। কিন্তু একইভাবে আপনার জনপ্রশাসন, পুলিশ সহ অন্যান্য যে ইনস্টিটিউশনগুলো আছে, এগুলো আগের নিয়মেই চলছে, অনেক ক্ষেত্রে আগের নিয়মে চলছে। এবং স্থানীয় পর্যায়ে আপনি একটু খোঁজ নিয়ে দেখেন, আপনাদের তো সব জায়গায় প্রতিনিধি আছে, যে তারা কাদের সাথে লিয়াজো করে, স্থানীয় মাঠ পর্যায়ের প্রশাসন এবং পুলিশ কাদের সাথে লিয়াজো করে কাজ করছে, কোন কোন রাজনৈতিক দল কাদের সাথে। আমি আমার এলাকার কথা বলি, তারা পরিষ্কারভাবে বিএনপির সাথে কাজ করছে, পরিষ্কারভাবে। এবং এই অভিযোগের বিষয়ে কি বলবেন? অভিযোগ আমি আপনাকে বলি যে আমি এখানে শরৎ তুষার বেশ কিছু অভিযোগ মানে উত্থাপন করেছে, বিশেষ করে 3টা রাজনৈতিক দলের উপর ছড়েছে। উনি একটা অভিযোগ, ওনারা না, শরৎ তুষার অনেকে করে থাকেন যে 5 তারিখে আমাদেরকে রাজনৈতিক দলগুলি সহায়তা করে নাই বা করেন। তাহলে আমি একটু ওনার কাছে একটা বিনীতভাবে বলতে চাই, কোন রাজনৈতিক দল তো সরকারে অংশগ্রহণ করেনি, আপনারা কেন করেছেন? বৈষম্য বিরোধী 2জন তো উপদেষ্টা হয়েছে, 3জন হয়েছিল, একজন তো দপ্তরবিহীন ছিল। কোন রাজনৈতিক দল তো একটা, আপনি রাজনৈতিক দলকে ব্লেম বারবার দিচ্ছেন টিভি বা বিভিন্ন বক্তৃতায়, একটা রাজনৈতিক দল তো এই সরকারে অংশগ্রহণ করে নাই। কারণ রাজনৈতিক দলগুলি দেখতে চেয়েছিল একটা নিরপেক্ষ গভর্নমেন্ট, যার মাধ্যমে আগামী দিনে একটি গণতন্ত্রের পথে আমরা যাত্রা শুরু করতে পারি। 1 2 নম্বরে উনি আরেকটা কথা প্রায় ওনারা বলে যে এই যে বন্দোবস্ত, আপনি কনস্টিটিউশনের কোথায় আছে যে ভোট ছাড়া নির্বাচিত হয়ে যায়? এটা কি আপনি কনস্টিটিউশনের দোষ দিবেন, না আপনি কি প্র্যাকটিস করছেন তার দোষ দেবেন? কোনটা দেবেন? আপনি তো মুখে খুব ভালো ভালো কথা বলা যায়, কিন্তু বাস্তবায়ন তো আলাদা জিনিস, প্র্যাকটিস তো আলাদা জিনিস, সেগুলি কি আপনাকে করতে হবে। আর কি প্রশ্নটা আপনি করেছেন? যেমনটি সরোয়ার তুষার বলছিল যে আসলে মাঠ প্রশাসনে এখন আপনি বলেন, আপনি মনে করেন 5 6 7 তারিখ দেখেন, আপনি তখন কি বাংলাদেশের গভর্নমেন্ট ছিল? গভর্নমেন্ট শেখ হাসিনা তো পালিয়ে গেছে, পুলিশ ইনঅ্যাক্টিভ, প্রশাসন আছে কিনা বাংলাদেশে কেউ জানে না। তখন দেশটাকে কে রেখেছিল? একটা বাংলাদেশের বড় বৃহত্তর রাজনৈতিক দল হিসেবে বিএনপি কিন্তু সেদিন মানুষের পাশে গিয়ে দাঁড়িয়েছে। এখনো আপনাদের খোঁজ নিয়ে দেখেন, বাংলাদেশে যখনও কোথায় কোনো ক্রাইসিস হয়, যখন প্রশাসন ব্যর্থ হয়, তখন কিন্তু বিএনপির নেতাদেরকে তার শরণাপন্ন হয়, আমাদেরকে সহায়তা করেন। কারণ আমরা চাই এই সরকার, যে কথাটা আমরা বারবার বলেছি, এই সরকার ব্যর্থ হোক আমরা চাই না, সেক্ষেত্রে আমরা সহায়তা দেই। সেখানে আপনি বলতে পারেন সেই সহায়তা দিয়ে গিয়ে তারা ইলিগাল কোনো কিছু করে কিনা, সেটা আপনার কাছে মুখ্য বিষয় না, আপনি প্রশাসনকে সহায়তা করে, এইটা হলো মুখ্য বিষয়। বিএনপির বাইরে প্রশাসনকে সহায়তা করার মতো আর কোনো শক্তি তো নাই, আপনি কোথায় পাবেন? এনসিপিটি তারা এখনো বলছে যে এখনো তারা সেই সাংগঠনিক কাঠামো এখন তৈরি করতে পারে নাই, তাহলে কারা কি দাঁড়াবে? আপনি রিয়াজুর কথা বলছিলেন, এবিএম মোশাররফ দাবি করেছে সহায়তা পোষণ করা হচ্ছে প্রশাসনকে। এটা তো এখানে বলাটা খুব সহজ, কিন্তু পুরো দেশে মানে বিএনপির তাণ্ডব এমন মাত্রায়, আমি আমার এলাকার কথা বলি, যেখানে ঈদের দিন 2জন এক ফ্যামিলির জোড়া খুন হয়েছে। ঈদের পরের দিন তাদের অন্তর্কোন্দলের ছাত্রদল এবং যুবদলের সংঘর্ষে একজন পথচারী, যিনি একজন সাবেক সেনা কর্মকর্তা, তিনি মুখে গুরুতর আঘাতপ্রাপ্ত হয়েছেন। এবং এখন পর্যন্ত সারা দেশে 75 জন নিহত হয়েছে বিএনপির অন্তর্কোন্দলে। তাদের একজন সাবেক প্রতিমন্ত্রী ছিলেন সিরাজগঞ্জ অথবা জামালপুরে, নিজেদের পার্টি অফিসে ঢুকে অস্ত্র উঁচিয়ে অস্ত্রের প্রদর্শনী করেছেন। বিভিন্ন জায়গায় দখলে, যে আজকে এসছে এক সাংবাদিকের পৈতৃক সম্পত্তি, সেখান থেকে মাটি কেটে নিয়ে গেছে ছাত্রদলের ছেলেরা। এটা সারা দেশে করছে, আমাদেরকে থ্রেটেন করছে যে আমরা একটা নতুন সংগঠন, আমাদেরকে তারা বলছেন যে বহুদলীয় গণতন্ত্র, এদিকে আমরা একটা দোকানদারকে সালাম দিলে ছাত্রদলের ছেলেরা পেছনে পেছনে এসে হুমকি দেয়। আয়োজনের একেবারেই শেষ পর্যায়ে এবিএম মোশাররফ হোসেন 2-1 লাইনে যদি আপনি আমি একটু কথা বললাম, এখানে বিএনপির মতো একটা বিশাল রাজনৈতিক দল, তার মধ্যে অসাংবিধানিক কাজ করতে আমরা অস্বীকার করি না, কিন্তু আপনি দেখবেন বিএনপি সেটাকে কতটুকু অ্যাক্ট করে। আপনি ইতিমধ্যে আমাদের 3000 নেতাকর্মীকে আমরা
বৈশা করেছি, অব্যাহতি দিয়েছি, কমিটি ভেঙে দিয়েছি। আপনি দেখেন সেই অন্যায়কে বিএনপি প্রশ্রয় দেয় কিনা, বরং অত্যন্ত জিরো টলারেন্স নীতি গ্রহণ করে আমরা কিন্তু তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেছি। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, এখানেই শেষ করছি দেশবন্ধুর আজকের আয়োজন। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।